সরকার করের জন্য পাগল হয়ে গেছে, কারণ কর ছাড়া সরকার চলতে পারবে না। বিদ্যুতের দাম বারবার বাড়াচ্ছে, 13 বার বাড়িয়েছে, এবং কয়েকবার বাড়ানোর মূল কারণ হচ্ছে ক্যাপাসিটি চার্জ। এখন ক্যাপাসিটি চার্জ তো আর জনগণের দোষ না, এটা সরকারের দোষ, মন্ত্রণালয়ের দোষ, কর্মকর্তার দোষ, কিন্তু জনগণের উপর বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এমপিদের গাড়ি, একটা ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা আছে এমপিদের, সেটাতেও 25% ট্যাক্স আরোপ করা হচ্ছে, একসময় নাকি 100% করা হবে। অর্থাৎ সরকার ট্যাক্স আদায়ের যতগুলো অ্যাভিনিউ আছে সব অ্যাভিনিউ টাচ করে চেষ্টা করছে এই ফল ঠেকাতে। 17 মাসে ডোনাল্ডো 3 বার ঢাকা সফরে এসেছে, সেই জায়গা থেকে আবার নির্বাচনের আগের বাস্তবতা, নির্বাচনের পরের বাস্তবতা যদি আপনাকে কম্প্যারিজন করতে বলি, কি পরিবর্তন দেখলেন? একটা তো ছিল যে ডেফিনেটলি স্যাংশন দেওয়ার পরে একটা টানাপোড়েন ছিল, এবং সেখানে অনেকেই মনে করেছিল, অনেক রাজনৈতিক দল, যে আমেরিকা উইল কাম অ্যাজ অ্যাভাটার এবং ইলেকশন হতে দেবে না, বা ইলেকশন ইনক্লুসিভ হবে, অথবা সেখানে কোনো না কোনোভাবে সরকার বাধ্য হবে একটা কম্প্রোমাইজ হিসেবে যেতে। সেটা সরকার ওভারকাম করেছে নানাভাবে। নাও রনি ভাই তো খুব স্যাটায়ার করে বলেন কোনটা রিয়েলি বলছেন আর কোনটা স্যাটায়ার, এটা পার্থক্য করা খুব কঠিন, সেই জন্য আমরা কনফিউজড হয়ে যাই। তবে আমেরিকানরা তাদের মুখ্য উদ্দেশ্য ছেড়ে দেবে এটা কখনো বিশ্বাসযোগ্য না। মূল উদ্দেশ্যটা তাদের কি ছিল? একটা ছিল বাংলাদেশে একটা মোটামুটি অংশগ্রহণমূলক ভোট করা, এটা তারা প্রাইমারিলি ফেল করেছে। এবং ভোটের আগে আগে G20 যে সামিট হয়েছে সেখানে জো বাইডেন ছিলেন, বাংলাদেশ G20 মেম্বার না হওয়া সত্ত্বেও বাংলাদেশও ছিলেন, এবং সেখানে গার্ডেন পার্টিতে মোদি সাহেব সহ এবং জো বাইডেন সহ মাননীয় প্রধানমন্ত্রী আলাপ হয়েছে। হয়তোবা সেখানে একটা আইস ব্রেকিং হতে পারে, উই ডোন্ট নো। বাট দেন অ্যাগেইন এইখানে আমেরিকার প্রাইম ইন্টারেস্ট কি হতে পারে? এটা ইকোনমি আমি বিশ্বাস করি না, কারণ বাংলাদেশের ইকোনমি মহারাষ্ট্রের থেকেও ছোট, সেখানে আমেরিকা হতে পারে ইকোনমিক ইন্টারেস্ট, কিন্তু সেটার জন্য লু সাহেব 3 বার আসবেন? তাদের মুখ্য উদ্দেশ্য আমি মনে করি ইন্দো প্যাসিফিক, অর্থাৎ বাংলাদেশ যেন বিআরআইতে না যায়। সেটা ইতিমধ্যে বাংলাদেশ সামহাউ সরে আসছে। 16 সাল 17 সাল পর্যন্ত বাংলাদেশ বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিগ ফ্যান ছিল, ওপেনলি এই বিষয়ে কথা বলেছে, কিন্তু তারপর থেকে একটা স্থবিরতা এবং ভোটের আগে আগে ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্ক দিয়েছে, যেটা একটা ফ্রেমওয়ার্ক, সেটার মধ্যে কিন্তু আসলে কোনো কমিটমেন্ট নাই। আমার মনে হয় তারা এখন একটা ফার্ম কমিটমেন্ট দিতে যাচ্ছে বাংলাদেশের কাছে ইন্দো প্যাসিফিকের বিষয়ে। বাংলাদেশ এখন ইন্দো প্যাসিফিকের কমিটমেন্ট দিতে পারবে কিনা, এটি একটি মানে $1 ট্রিলিয়ন কোশ্চেন। পারতে পারে যদি বাংলাদেশের ইকোনমিক অবস্থা খুব স্ট্রং থাকতো। অর্থনীতির এখন যে অবস্থা, কিছু চাইনিজ ফান্ড ছাড়া, কিছু চাইনিজ ইনভেস্টমেন্ট ছাড়া, কিছু চাইনিজ লোন ছাড়া বাংলাদেশ এখান থেকে রিকভারি করার কোনো চান্স আপাত দৃষ্টিতে নাই। তাহলে চায়না আপনাকে কি টাকা দিবে ইন্দো প্যাসিফিকে যাওয়ার জন্য, বা ইন্দো প্যাসিফিকে গেলে আপনাকে টাকা দিবে? ঠিক এই জায়গায় অসাধারণ জাগলিং করেও বাংলাদেশ একটা সেলফ পারপিচুয়েট ট্র্যাপে পড়ে যাচ্ছে আস্তে 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 ইকোনমির কারণে, এবং যে কারণে বাংলাদেশে চাইনিজ ফান্ড লাগবে। আবার আমেরিকা বাংলাদেশের লাস্ট ইলেকশন নিয়ে ওভারলুক করেছে, বা সাইলেন্ট স্পেক্টেটর ছিল, বা কমেন্ট করেনি, বা স্যাংশন বাড়ায়নি। এটা কিন্তু মূল উদ্দেশ্য একটাই, বাংলাদেশ যেন চাইনিজ বলয়ে না যায়, অথবা বাংলাদেশ যেন ইন্দো প্যাসিফিকে আসে। এবং আমার ব্যক্তিগত অভিমত, আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্র ছিলাম বহু আগে, আমি বিশেষজ্ঞ না, ইন্দো প্যাসিফিক ছাড়া অন্য কিছুতে তারা এই মুহূর্তে রাজি হবে বলে আমার মনে হয় না, এবং চায়না কখনোই ইন্দো প্যাসিফিকে রাজি হবে না। ঠিক এখানে বাংলাদেশ কি করবে, এটা এখন বাংলাদেশের জনগণের উপর সিদ্ধান্ত নেওয়া উচিত, বাংলাদেশ কি করবে। সেই জনগণের সিদ্ধান্তটা প্রতিফলিত আসলে কিভাবে হবে, সেখানে একটা মোরাল ম্যান্ডেট ইস্যু আছে। যদি মোরালি একটা অংশগ্রহণমূলক ইলেকশন হতো, সকল দল পার্টিসিপেট করতো, পার্লামেন্টটা ভাইব্রেন্ট হতো, পার্লামেন্টে তো এখন একটি দলেরই 95% এমপি, সিদ্ধান্ত তো তাহলে একটি দল থেকে হবে। বহুদলীয় ডিসকাশন প্রসেসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা কমে গেছে ন্যাচারালি, যে কোনো কারণেই হোক। সেই ক্ষেত্রে দেশের জন্য এত দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, সেগুলো আসলে কিভাবে নেওয়া হবে? রেফারেন্ডাম হবে, পার্লামেন্টে ভোটিং হবে, না কি হবে? বিষয়টা তো একদলীয় না, বিষয়টি জাতির, বিষয়টি বাংলাদেশের, এবং সমাধানটাও খুব কঠিন। আপনার ইকোনমিক যদি আমরা দেখেন বাংলাদেশে ডলারের দাম 1 লাফে 60 টাকা বাড়ানো হয়েছে। এটা কিন্তু জাতিকে প্রিপেয়ার করা হচ্ছে ফর এ বিগার শক, জাতিকে প্রিপেয়ার করা হচ্ছে যে ইকোনমিক কলাপস হতে পারে, নট ইন লাইক শ্রীলঙ্কা, বাট হতে পারে। আইটির ওপর ট্যাক্স দেওয়া হতে পারে, এবার আশঙ্কা হচ্ছে যে আইটিটা আমাদের করমুক্ত ছিল। মাইগ্রেশন, যেটাতে তার বিষয়ে জয়ভাবে অনেক কাজ করেন, যেখানে আমরা একটা আন্দোলন করে বলেছিলাম 3% তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে, এখন বলা হচ্ছে ইনসেন্টিভ তো দেওয়াই হবে না, উল্টো তাদের বিদেশ থেকে টাকা পাঠাবে সেটার উপর কর হবে।
সরকার করের জন্য পাগল হয়ে গেছে, কারণ কর ছাড়া সরকার চলতে পারবে না। বিদ্যুতের দাম বারবার বাড়াচ্ছে, 13 বার বাড়িয়েছে, এবং কয়েকবার বাড়ানোর মূল কারণ হচ্ছে ক্যাপাসিটি চার্জ। এখন ক্যাপাসিটি চার্জ তো আর জনগণের দোষ না, এটা সরকারের দোষ, মন্ত্রণালয়ের দোষ, কর্মকর্তার দোষ, কিন্তু জনগণের উপর বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এমপিদের গাড়ি, একটা ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা আছে এমপিদের, সেটাতেও 25% ট্যাক্স আরোপ করা হচ্ছে, একসময় নাকি 100% করা হবে। অর্থাৎ সরকার ট্যাক্স আদায়ের যতগুলো অ্যাভিনিউ আছে সব অ্যাভিনিউ টাচ করে চেষ্টা করছে এই ফল ঠেকাতে, কিন্তু বিগ পরিমাণ চাঙ্ক ফরেন ডোনেশন, ফরেন লোন ছাড়া, যেটা চায়না ছাড়া অন্য কেউ দিতে পারবে না, বাংলাদেশের এই ক্রাইসিসটা যাবে না। ঠিক এখানে সরকার কি করবে, এটা ইয়েট টু সি।